প্রার্থীরা চিন্তা করে আমি যদি ৫-১০টা কেন্দ্র দখল করতে পারি তাহলে তো আমি আমার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আমি জিতে যেতে পারবো। দলীয় প্রভাব বিস্তার করে সে জিততে চায়। আমাদের এখানে এক দল আরেক দলের নেতাকে উদ্দেশ্য করে খারাপ ভাষায় কথা বলে। এই নির্বাচন কমিশনের আমরা কোনো কাজ দেখতে পারি না এখন পর্যন্ত। যতটুকু দেখেছি সেখানে খুব ভালো মনে হয় নাই। সুবিধাজনক সেরকম জোট হয় অবশ্যই আমরা যে কোনো জোটে আমরা যাব। পিআর এবং ফার্স্ট পাস দি পোস্টের মিক্সের মধ্য দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র এবং সকল দলের অংশগ্রহণের রাজনীতিটা চালু করা সম্ভব হবে। আসলে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে আমরা জানি সরকার ব্যবস্থায় দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে সংসদীয় পদ্ধতি, আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বা প্রধানমন্ত্রী শাসিত সরকার আর রাষ্ট্রপতি শাসিত সরকার। তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটাকে অনেকে ব্রিটেনের যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম আছে সেটাও অনেকে এটাকে বলে। তো ভোটিং সিস্টেমেও দুই ধরনের ভোট আছে। একটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট, যেটা আমাদের রাষ্ট্রে আছে, আর পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 70টার উপরে দেশে আছে যে পিআর সিস্টেম আছে। কোথাও আবার মিক্স সিস্টেম আছে। পিআর পদ্ধতিটার একটা ভালো দিক হচ্ছে যে এতে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা হয়, এবং যেখানে বহুদলীয় গণতন্ত্র আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেখানে সব দলেরই এক ধরনের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে ভোটের পার্সেন্টেজ হিসেবে। আর এর একটা খারাপ দিক আছে যে রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো যদি খুব বিভক্ত থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পায় না কোনো দল। ফলে সরকার গঠনের জন্য তাকে কোয়ালিশন করতে হয়। কোয়ালিশন গভর্নমেন্টগুলো সাধারণত স্বার্থের কারণে আবার খুব দ্রুত তাদের সম্পর্ক নষ্ট হয়। রাষ্ট্র আনস্টেবল হয়ে যেতে পারে, সরকার আনস্টেবল হতে পারে। আমাদের দেশে আমরা যেটা দেখেছি, আমাদের এখানে ফার্স্ট পাস দি পোস্ট যে সিস্টেমে আমরা ভোট করি, এই ভোটটা এখানে কলুষিত হয়ে গেছে নানা কারণে। কারণ এখানে যেহেতু আসন ভিত্তিক ভোটের রেশিওতে জিততে হয়, তো ফলে আমাদের এখানে প্রার্থীরা চিন্তা করে আমি যদি ৫-১০টা কেন্দ্র দখল করতে পারি তাহলে তো আমি আমার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আমি জিতে যেতে পারবো। ইভেন ৫ ভোটেও যদি কেউ এগিয়ে থাকে সে কিন্তু জিতে যায়। পিআর সিস্টেমে আবার এটা নাই। পিআর সিস্টেমে হচ্ছে সবার ভোটটা কাউন্ট হবে, ফাইনালে গিয়ে সেখান থেকে রেশিওস আলোকে তারপরে অ্যালোকেট করা হবে কে কতটা আসন পাবে, কোন দল কতটা পাবে। আমরা যেহেতু ব্যক্তিকেন্দ্রিক আসন কেন্দ্রিক নির্বাচন করে অভ্যস্ত, ফলে পিআর সিস্টেমটা অনেকে মেনে নিতে পারছেন না। যারা মনে করেন যে পিআর হলে তো আমি এমপি হতে পারবো না, বা পিআর হলে আমার এলাকা থেকে আমাকে যদি প্রার্থী না দেয় বা আমাকে যদি বিজয়ী না করে, অনেকে আবার বলছেন এটার একটা ম্যাল প্র্যাকটিস হইতে পারে যে ঠিক আছে আমি 30% ভোট পেলাম, 30%-এর আলোকে আমি এমন কিছু লোককে পার্লামেন্টে পাঠালাম যাদের হয়তো অর্থ বেশি বা যাদের হয়তো ব্যক্তিগত প্রভাব বেশি, যাদের হয়তো সম্পর্ক বেশি, এই ধরনের। এগুলোর কিন্তু সমাধান আছে। যারা এই সমস্ত অভিযোগগুলো তুলছেন তারা হয়তো জানেন না যে এগুলোর কিন্তু নানা ধরনের সমাধানমূলক পদক্ষেপ আছে। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর এই সমস্যাগুলোর সমাধান করেই, অনেকে বলেছেন স্বতন্ত্র প্রার্থীদের কী হবে, এগুলোর ব্যাপারেও কিন্তু এক একটা প্রসেস আছে। এই জন্য কোনো একটা পদ্ধতি কিন্তু আমাদের দেশে, কারণ আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমটা খুবই ম্যানিপুলেটেড হয়ে গেছে। এটার কারণে এখন দেখা যাচ্ছে যে একটা দল কম ভোট পেয়েও সে পার্লামেন্টে বেশি সিট পেয়ে যাচ্ছে। আবার সে ওই যে কোনোভাবে হোক জিততে হবে আসন ভিত্তিক, এটার কারণে দেখা যাচ্ছে সে 200-250 সিট পর্যন্ত বা 250-এরও বেশি সিট পার্লামেন্টে সে জোর করে নিয়ে নিচ্ছে। তো নিয়ে নেওয়ার ফলে যেটা হচ্ছে পার্লামেন্ট অকার্যকর হয়ে যাচ্ছে। তো আমরা যেই ভয় পাচ্ছি পিআরের কারণে যে পার্লামেন্ট অকার্যকর হবে, এই ফার্স্ট পাস দি পোস্টেও আমরা দেখেছি যুগের পর যুগ পার্লামেন্ট অকার্যকর। পার্লামেন্টের পলিটিক্স বা ইলেকশন বা গণতান্ত্রিক পদ্ধতিটা এখানে সংসদীয় পদ্ধতিটা এখানে কার্যকর হচ্ছে না। প্রত্যেকটার পদ্ধতিতেই ত্রুটি বিচ্যুতি আছে। পিআর পদ্ধতিটা কম্পারেটিভলি আমরা মনে করছি এটা মোর ডেমোক্রেটিক। ফলে আমরা পিআর পদ্ধতিটার পক্ষে, কিন্তু আমরা কিছুটা মিক্সডের পক্ষে, পিআর এবং ফার্স্ট পাস দি পোস্টের মিক্সের মধ্য দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র এবং সকল দলের অংশগ্রহণের রাজনীতিটা চালু করা সম্ভব হবে। সামনে যেহেতু নির্বাচন বা আগামী হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, যদি নির্বাচন হয় এবং আপনার দলের পক্ষ থেকে আপনি কি বলবেন, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনার পরামর্শ কি বা আপনারা কেমন চাচ্ছেন? দেখেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মনোভাব কী। আমরা যেটা দেখেছি দলীয় সরকারের অধীনে কেন নিরপেক্ষ নির্বাচন হয় না, কারণ দলীয় প্রভাব বিস্তার করে সে জিততে চায়। তো এবার যেহেতু কোনো দলীয় সরকার নাই এবং দলগুলোর মধ্যেও সবাই আন্দোলনের পক্ষে ছিল, এবং আওয়ামী লীগকে আপাতত রাজনৈতিকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে,
ফলে এবারে একটা খুবই সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। তবে এখানে যারা বড় দল আছে, যারা মনে করেন যে আমরা বড় দল, আমাদের শক্তি বেশি, তাদেরকে এখানে সবচাইতে বড় কথা হচ্ছে তাদেরকে এক ধরনের কমিটমেন্টে আসতে হবে যে আমরা অপেক্ষাকৃত যারা দুর্বল দল বা যে আমার কম্পিটিটর, তার উপরে আমি কোনো ধরনের বল প্রয়োগ করব না, আমি জোর করে কেন্দ্র দখল করব না, আমি ভোটারদের উপরে মানসিক চাপ প্রয়োগ করব না, কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করে ভোটকে প্রভাবিত করব না। এটা প্রত্যেকটা রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু জায়গা আছে যেখানে যার প্রভাব বেশি। কারণ যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে যদি বিএনপি ম্যানিপুলেট করার চেষ্টা না করে, যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে যদি জামাত ম্যানিপুলেট করার চেষ্টা না করে, তাহলে একটা বড় ঝুঁকি থেকে আমরা বাঁচি। 2 নম্বর হচ্ছে প্রশাসন এবং পুলিশের নিরপেক্ষ এবং সাহসী এবং দৃঢ় ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা যখন দলীয় সরকার থাকে তখন এটা ভালোভাবে কাজ করে না। নির্দলীয় সরকারের সময় আমরা দেখেছি প্রশাসন সবসময় একটু ফার্ম থাকে, অনেক শক্তিশালী থাকে। তৃতীয় হচ্ছে গণমাধ্যম। আমাদের যে গণমাধ্যম আছে তারা যদি এখানে খুবই সিরিয়াসলি টেক কেয়ার করে, সিরিয়াসলি যদি তারা চোখ রাখে এবং তারা যদি সবাইকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে পারে, কেন্দ্র অনুসারে তারা যদি দেখতে পারে সব কিছুতে, তাইলে আমি মনে করি যে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। এবং এই সরকার, আমরা রাজনৈতিক দলগুলো, মিডিয়া, প্রশাসন সবাই মিলে একটা ভালো নির্বাচন আমি মনে করি করতে পারবে। বর্তমান নির্বাচন কমিশনের কাছে কি মনে হয় কতটা তারা পারবে, বা আপনার আস্থা আছে কি এই নির্বাচন কমিশনের? এই নির্বাচন কমিশনকে তো আমরা টেস্ট করতে পারি নাই। একটা জিনিস হচ্ছে যে আপনার কথা শুনে আপনার উপর আস্থা রাখা, আরেকটা হচ্ছে আপনার কাজ দেখে আপনার উপর আস্থা রাখা। সুতরাং এই নির্বাচন কমিশনের আমরা কোনো কাজ দেখতে পারি নাই এখন পর্যন্ত। যতটুকু দেখেছি সেখানে খুব ভালো মনে হয় নাই যে তারা খুব দৃঢ়, তারা খুব মজবুত, এটা দেখা যায় নাই। তো সেই জায়গায় তবে তারা মানুষ হিসাবে ভালো, তারা নানা ভালো কথা বলছেন, তারা গ্রহণযোগ্য সবার কাছে, এবং তাদের অতীত এক্সপেরিয়েন্স এবং তাদের পারফরমেন্সের ব্যাপারে আমরা জানি যে তারা ভালো কাজ করেছেন। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি না যে তাদের উপর আমরা খুবই আস্থাশীল। আবার তাদের প্রতি একেবারে অনাস্থা আনার মতো কোনো বড় ঘটনা এখনও ঘটে নাই, যদিও এনসিপির পক্ষ থেকে তাদের ব্যাপারে একটা আপত্তি তোলা হয়েছে। আমরা অনুরোধ করব যে এই নির্বাচন কমিশনকে তাদের অবস্থান আরও পরিষ্কার করার জন্য, তারা যে আরও শক্তিশালী ভূমিকা রাখছেন এবং তাদের একটা দৃঢ় অবস্থান, সেটা আমরা প্রত্যাশা করছি। কোনো জোট যদি আমরা মনে করি আমাদের জন্য বেটার ফলাফলের জন্য বা রাজনৈতিক গোল অর্জন করার জন্য, সংস্কারমূলক কার্যক্রমের যে আমাদের যে নতুন বাংলাদেশের অভিপ্রায়, সেটার জন্য যদি সুবিধাজনক সেরকম জোট হয়, অবশ্যই আমরা যে কোনো জোটে আমরা যাব। কিন্তু সেটা এখনও বলার সময় আসেনি সুস্পষ্টভাবে। কাদা ছোড়াছড়িটাকে আমি যতটুকু জানি নাগরিকেরা এটা পছন্দ করেন না। আবার রাজনীতিতে তো ধরেন যেহেতু আমাদের আলাদা আলাদা দল আছে, মতাদর্শ আছে, আমরা সব সময় কথা বলতে গেলে নিজের মতাদর্শের কথা যখন কেউ বলে তখন অন্যের মতাদর্শকে সে সবসময় কিছুটা হলেও হেয় করার চেষ্টা করে। একটা হচ্ছে যুক্তি দিয়ে নিজের পক্ষে কথা বলা বা অত্যন্ত সুন্দর ভাষায়, যৌক্তিক ভাষায় অন্যের সমালোচনা করা। সমালোচনা আর বিদ্রূপ, সমালোচনা আর উস্কানি, দুটো কিন্তু দুই রকম জিনিস। আমরা অনেক সময় দুটোকে মিলিয়ে ফেলি। সমালোচনা করতে গিয়ে আমি তাকে হেয় করি, সমালোচনা করতে গিয়ে আমি তার সম্পর্কে এক ধরনের মিথ্যাচার করি বা অপমান সূচক কথা বলি। যেমন আপনি দেখেছেন যে আমাদের এখানে এক দল আরেক দলের নেতাকে উদ্দেশ্য করে খারাপ ভাষায় কথা বলে। তো যখন আমার দলের নেতাকে কেউ খারাপ ভাষায় কথা বলে, তখন আমার নেতাকর্মীরা আবার উদ্বুদ্ধ হয় আরেক দলের নেতাকে উদ্দেশ্য করে কথা বলতে। এইভাবে কিন্তু বিতর্কটা এক ধরনের সংঘাত, এক ধরনের বিভেদের রূপ নেয়। আমরা মনে করি এটা খুবই অনুচিত। কাদা ছোড়াছুড়ি কোনোভাবেই হওয়া উচিত না। বিতর্ক হতে পারে, যৌক্তিক তর্ক হতে পারে, সমালোচনা, ইতিবাচক রূপে সমালোচনা হতে পারে, কিন্তু কোনোভাবেই অপপ্রচার, অন্য দলকে হেয় করা, অন্যের নেতাকে নিয়ে কটূক্তি করা, এটা মোটেও উচিত না। আমরা মনে করি আমরা যদি সেই আগের মতোই কটূক্তি করি, আগের মতোই আরেকজনকে হেয় করি, তাহলে তো এই রাজনৈতিক পরিবেশ কখনোই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরে আসবে না। আমরা নীতিগতভাবে এটার বিরুদ্ধে।